গতদিন আমরা এই যে উইং লোডের যে ক্যালকুলেশন সেটা কমপ্লিট করছি। আচ্ছা, আমাকে একটু হোয়াটসঅ্যাপে ওই যে ইট্যাবস এর একটা স্টেপের একটা চার্ট ছিল, ওটা একটু আমাকে শেয়ার করেন তো। আমি ওই বাসা থেকে নিচ্ছি তো ক্লাস, আমার এখানে ওই জিনিসটা পাওয়া যাচ্ছে না। ওই চার্টটা একটু শেয়ার করুন। এখানে থাকার কথা আসলে। আচ্ছা, পাওয়া গেছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইয়ে আসছে না, নাজমুল। আচ্ছা, তাহলে গতদিন যেহেতু আমরা এখানে উইং লোডের ক্যালকুলেশনটাও করে ফেলছি, আমাদের যে চার্টটা ছিল সেই চার্ট অনুযায়ী আমাদের এখন 7 নাম্বার স্টেপের কাজ করতে হবে, অর্থাৎ মাস সোর্স ডিফাইন করতে হবে। হ্যাঁ, মাস সোর্স মানে কি? মাস সোর্সের অর্থ হচ্ছে এটা বেসিক্যালি সিজমিক ওয়েটটা ডিফাইন করে। মাস সোর্সের মাধ্যমে আমরা সিজমিক ওয়েট ডিফাইন করি। হ্যাঁ, তো মাস সোর্স ডিফাইন করার সময় যাবতীয় ডেড লোড থাকবে, খুব স্বাভাবিকভাবেই থাকবে, খুব ইয়েটা 100% ডেড লোড থাকবে। আর লাইভ লোড নিয়ে কোডে কিছু রিকমেন্ডেশনস আছে। যেমন কোড বলছে, যদি লাইভ লোডের পরিমাণটা 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের কম হয়, সেই ক্ষেত্রে মাস সোর্সে আমরা কনসিডার করব 25% অফ দ্য লাইভ লোড। আর যদি আপনি যে লাইভ লোডটা অ্যাসাইন করছেন সেটা যদি আপনার 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে 50% লাইভ লোড সিজমিক ওয়েটে পার্টিসিপেশন করবে। আচ্ছা, কিন্তু যদি আপনার বিল্ডিং এ কোনো, আচ্ছা আমি এর থেকে দেখাইলে তো সব থেকে বেটার হয়। হ্যাঁ, কোডের থেকে দেখাই। আপনি যদি কোডে সিজমিক ওয়েট লিখে সার্চ করেন, কন্ট্রোল এফ দিলাম, এখানে সিজমিক ওয়েট লিখে সার্চ দিলাম। সিজমিক ওয়েট লিখে সার্চ দিলে এই যে সিজমিক ওয়েট, বা এটা মাস সোর্স, ইট্যাবসের ভাষায় এটাকে বলতেছে মাস সোর্স। সিজমিক ওয়েট ডাব্লিউ ইজ দ্য টোটাল ডেড লোড অফ দ্য বিল্ডিং or a sorry কি হলো এটা, total dead load of a building or a structure including partition wall and applicable portions of other imposed, মানে যত রকমের ডেড লোড আপনি অ্যাসাইন করবেন সেটা সিজমিক ওয়েটে 100% বা টোটাল ডেড লোডটাই আপনাকে কনসিডার করতে হবে। বাট লাইভ লোডের ক্ষেত্রে কি বলতেছে? ফর লাইভ লোড আপ টু অ্যান্ড ইনক্লুডিং 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, মিনিমাম 25% অফ দ্য লাইভ লোড শ্যাল বি অ্যাপ্লিকেবল। হ্যাঁ, কখনো স্পেসিফিক করে বলে না, ওরা বলতে পারতো যে মিনিমাম কথাটা বাদ দিতে পারতো। কারণ কেন স্পেসিফিক করে বলে না? বিভিন্ন সময় আপনার বিভিন্ন রকম সিচুয়েশন হতে পারে, ঠিক আছে, এই জন্য ওরা বাট আমাদের কথা হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে, আমাদের লাইভ লোডটা যদি 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের মধ্যে হয়, তাহলে আমরা মাস সোর্স ডিফাইন করার সময় নিব হচ্ছে 25% লাইভ লোড। আচ্ছা, এখন যদি আপনি যে লাইভ লোডটা নিয়ে কাজ করতেছেন সেটা যদি অ্যাবাভ 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার হয়, সেক্ষেত্রে আপনি 50% লাইভ লোড কি করবেন? আপনার সিজমিক ওয়েটে কনসিডার করবেন। আচ্ছা, 3 নাম্বার বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। টোটাল ওয়েট অর্থাৎ 100% অফ এ পার্মানেন্ট হেভি ইকুইপমেন্ট, এটা আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে কিরকম হতে পারে? এটা আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে হতে পারে হচ্ছে, ধরেন আপনি লিফট মেশিন রুমে যে মেশিনটা সেট করতেছেন সেটা কিন্তু পার্মানেন্ট এবং সেটা হেভি ইকুইপমেন্ট, তাহলে সেটা লাইভ লোড হলেও আপনার মাথায় রাখতে হবে আপনাকে 100% কি ওয়েটটাকেই কি করতে হবে? কনসিডার করতে হবে সিজমিক ওয়েটে। অর রিটেইনড লিকুইড অর এনি ইম্পোজড লোড সাস্টেইন ইন নেচার। আচ্ছা, রিটেইনড লিকুইড নিয়ে বলি, ধরেন পানির ট্যাঙ্কি। তো
তো পানির যে ওয়েট সেটা আমাদেরকে অবশ্যই 100% কনসিডার করতে হবে মাস সোর্সের মধ্যে। এই সি যে পার্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখি কি লাইভ লোড দেখেই আমরা 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার এর উপরে হয় এই যে লিফট মেশিন রুমের ইকুইপমেন্টের যে ওয়েট সেটা, কিংবা পানির ওয়েটটা জেনারেলি 18 কিলোনিউটন বা 19 বা 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের উপরে হয়। অনেককে আমি দেখছি যে সেটা হচ্ছে আপনার 50% কনসিডার করে, বাট কোড স্পেসিফিক বলে দিছে যে কোনো হেভি ইকুইপমেন্ট থাকলে আপনার বিল্ডিং এ সেটার জন্য আপনাকে 100% ওয়েট কনসিডার করতে হবে। রিটেইন লিকুইড জাতীয় কোনো ব্যাপার থাকলে সেটাও আপনাকে কি করতে হবে, 100% কনসিডার করতে হবে। আচ্ছা, এখন আমরা এই ট্যাবসে যাই। ট্যাবস তো মনে হয় ওপেন করছিলাম। আচ্ছা, ফাইল ওপেন ক্লাস 8। আচ্ছা, তো আমি একটু দেখি যে আমরা কি এখানে আসলে পানির ওয়েট, লিফট করে ওয়েট, এগুলো লিফট মেশিন রুমের ওয়েট এগুলো দিছিলাম কিনা। আপনাদের মনে থাকলে আপনারাও বলতে পারেন। অ্যাসাইন করছিলাম এখানে আমরা, হ্যাঁ পানির যে ওয়েট সেটা দিছি। ফাইন, লিফট মেশিন রুমের ওয়েটটা আমরা দিছি। ওকে, নাইস। তাহলে এখন আমরা মাস সোর্সটা ডিফাইন করতে পারি। মাস সোর্স ডিফাইন করার জন্য আমরা যাব হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ, এটা ডিফাইন করার জন্য আমরা যাব হচ্ছে ডিফাইন, এরপরে যাব হচ্ছে মাস সোর্স। এখানে এটা দেখতে পারবেন, মডিফাই স্ল্যাশ শো মাস সোর্সে যাবেন। যাওয়ার পরে এই দুইটা আনচেক করে দিবেন। বাই ডিফল্ট এটা চেক মার্ক থাকবে, আপনি আনচেক করে দিবেন। আপনি চেক মার্ক দিবেন হচ্ছে স্পেসিফাইড লোড প্যাটার্নস, এটাতে আপনি চেক মার্ক দিবেন। এখন ডান পাশে আসেন, এখানে একটু আগে দেখছি যাবতীয় ডেড লোডের জন্য আমাকে 100% কনসিডার করতে হবে লোড, তার মানে মাল্টিপ্লায়ার হবে বেসিক্যালি 1। তো প্রথমে যেটা বিল্ডিং এর সেলফ ওয়েট বা ডেড লোড সেটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা মাল্টিপ্লায়ার 100% বা 1, তার মানে এখানে অ্যাড। এরপরে আসেন আমাদের ওয়াল লোড, এটাও 100% নিতে হবে। পার্টিশন ওয়াল লোড, এটাও 100% নিতে হবে। ফ্লোর ফিনিশ ডেফিনেটলি 100% যেহেতু এরা ডেড লোড। ফলস লেভেল লোড, এটা ডেড লোড হিসেবে ধরছি, এটা 100% নিতে পারবো। এরপর আসেন আপনার লাইভ লোড। আমাদের লাইভ লোডের ভ্যালুটা কত ছিল মনে আছে আপনাদের? আমরা 4.8 নিয়েছি যেহেতু 4 ইউনিট। হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে এটা আমার নিতে 50%, তার মানে মাল্টিপ্লায়ার হবে কত, 0.5। আশা করি বুঝতেছেন। যেহেতু আমাদের এই লাইভ লোডের ভ্যালুটা ছিল 4.80 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এটা 3 এর থেকে বড়, সেজন্য আমরা এখানে 50% নিচ্ছি। আচ্ছা, ওয়াল লোড, পার্টিশন ওয়াল লোড, ফ্লোর ফিনিশ, ফলস স্ল্যাব, তারপর হচ্ছে এলআর। হ্যাঁ, এলআর হচ্ছে আমার কি রুফের লাইভ লোড, সেটা আমরা কি নিয়ে নিচ্ছি, 50% নিয়ে নিচ্ছি। এটা 4.8 ছিল তাই। লিফট মেশিন রুমের যে লাইভ লোড, এটা হচ্ছে কি স্পেসিফিক কি আমাদের, এটা হচ্ছে আপনার কি লাইভ লোড হইলেও এটা হচ্ছে কি আপনার হেভি ইকুইপমেন্ট, অর্থাৎ লোডটা অনেক বেশি ছিল। মেবি আমরা 12 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের মতো দিছি। এটা আমাদেরকে 100% কনসিডার করতে হবে। এরপর আসুন ওয়াটারের যে লাইভ লোড, সেটা এটাও আমাদেরকে 100% কনসিডার করতে হবে, যেহেতু বলছে রিটেইন লিকুইড থাকলে সেটা আমাদের 100% নিতে বলছে করে। তাইলে এখানেও আমরা কি নিচ্ছি, 100% নিচ্ছি। এরপরে এখানে আর্থকোয়াক কিংবা উইন্ড, এটা কিন্তু মাস সোর্সের আন্ডারে আসবে না। এখানে আসবে হচ্ছে কি যাবতীয় ডেড লোড এবং যাবতীয় লাইভ লোড। ওকে, কোনো সিসমিক ফোর্স বা উইন্ড লোড এখানে আসবে না। ওকে, এবার আমরা এখান থেকে ওকে দিয়ে বের হয়ে গেলাম, ওকে দিয়ে বের হয়ে আসলাম। নেক্সট যে ব্যাপার সেটা হচ্ছে আমাদেরকে বলছে ডিফাইন ডায়াফ্রাম আইদার ইট ইজ রিজিড অর সেমি রিজিড। এটা নিয়ে মেবি গতকালকে অনেক কথাবার্তা বলা হয়েছে। এটা আমরা এখানে কি দিব, এখানে আমরা এটা হচ্ছে সেমি রিজিড ডায়াফ্রাম দিতে পারি। আমি দেখাইছি যে এখানে রিজিডও দেওয়া যায়, বাট হাই রাইজ স্ট্রাকচার গুলো আমরা যেটা করি সেটা হচ্ছে সেমি রিজিড স্ট্রাকচার ধরে করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সো আমি এখানে কি করতেছি, এখানে আমি ডিফাইনে যাব, ডায়াফ্রামে যাব,
মডিফাইতে যাব। রিজিড এবং সেমি রিজিড ডায়াফ্রামের মধ্যে একটা ডিফারেন্স গতকালকে আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে রিজিড ডায়াফ্রাম মানে হচ্ছে কি, ধরেন আপনার এই একটা প্যানেলে লোড আসছে, এখানে যত রকমের ভার্টিক্যাল মেম্বার আছে, অর্থাৎ যত কলাম আছে বা এই যে শেয়ার ওয়াল বা কোর আছে, সবাই কি করবে, সেই লোডটাকে রেজিস্ট করার জন্য পার্টিসিপেট করবে। বাট সেমি রিজিডের হিসাব হচ্ছে এই প্যানেলে লোড আসছে, তো এই প্যানেলের ভার্টিক্যাল মেম্বারের কাজই হচ্ছে কি সেই লোডটাকে রেজিস্ট করা। আমরা একটু বেটার রেজাল্ট পাই অ্যাজ ইঞ্জিনিয়ার, বিভিন্ন কারণে আমাদের কিছু লিমিটেশন থাকে কাজ কাম করতে। দেখা যাচ্ছে আমরা যেটা ড্রয়িং এ দেই বা ডিজাইনে দেই সেটা অনেক সময় স্বাভাবিক কিছুটা ভেরিয়েশন আসবে। তো যাই হোক, এটা আমি সেমি রিজিড করতেই প্রেফার করি সব সময়। আমরা এখন চলে যাচ্ছি ডিফাইন। আর 4-5 তলা বিল্ডিং হলে আপনি রিজিড করেন। বাট গতকালকে মেবি একটা কথা আসছিল যে আপনার একটা মাদ্রাসা বিল্ডিং করতেছি, ওইটাতে আমি কি ধরছি, ওইটাতে মাঝখানে একটা বড় গ্যাপ আছে, সেজন্য এটা আমি সেমি রিজিড ধরেই করছি। কারণ অনেক সময় এটা ওভারল্যাপ হওয়ার সম্ভাবনা থাকে, এটা নিয়ে একটা আপনাদেরকে ওই টিউটোরিয়ালও আমি ওয়েবিনার যেটা ইটেপসের সেটাও আমি আপনাদেরকে দিচ্ছি। তো যাই হোক, আমরা এটা সেমি রিজিড ধরে করব। অ্যাড নিউ ডায়াফ্রাম, এটা সেমি রিজিড ধরে করব। তো দুইটাই নিচ্ছে আপাতত। হ্যাঁ, ডায়াফ্রাম আপনার প্রত্যেক ফ্লোরের জন্য আলাদা আলাদা নেওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, এখন এই ডায়াফ্রামটা আমরা অ্যাসাইন করব। ডিফাইন করছি ভালো কথা, এবার অ্যাসাইন করব। আমি একটু দেখি ডিফাইন ডায়াফ্রাম দুইটাই কি সেমি রিজিড নিছি? হ্যাঁ নিছি, এটাও নিছি। আচ্ছা, এখন আমরা কি করব, এটা ডিফাইন করব। এখন এই ডায়াফ্রামটা অনেক ভাবে অ্যাসাইন করা যায়। কেউ হচ্ছে পুরো বিল্ডিং কে একসাথে ধরে ডায়াফ্রাম অ্যাসাইন করে দেয়, কেউ আপনার, আমিও করতাম আগে, এইভাবে করি। এইভাবে সিলেক্ট করে অ্যাসাইনে গেলাম, ডায়াফ্রামে গেলাম, অ্যাসাইনে গেলাম, শেলে গেলাম, ডায়াফ্রামে গেলাম, অ্যাসাইন করে দিলাম। বাট আসলে এভাবে করলে কিছু প্রবলেম হয়। ডায়াফ্রাম জিনিসটা কি? ডায়াফ্রামের অর্থ হচ্ছে এই যে পুরা এক্স ওয়াই প্ল্যানে, এক্স ওয়াই প্লেন বা প্ল্যান যেটা বলেন, যত মেম্বার আছে সবার জন্য সে একটা পয়েন্ট স্পেসিফাই করে, যে পয়েন্টের রেসপেক্টে লোডটা ট্রান্সফার হচ্ছে ভার্টিক্যাল মেম্বারে। হ্যাঁ, এগুলো নিয়ে আমার কিছু পোস্ট টোস্টও দেখবেন হয়তো আমার পেজে, ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় কিছু পোস্ট আছে। ডায়াফ্রাম জিনিসটা কি? এটা হচ্ছে এই যে এক্স ওয়াই প্ল্যানে যত, জেড এর কথা আসতেছে না কিন্তু, হ্যাঁ, এক্স এবং ওয়াই ডাইরেকশনে যত মেম্বার আছে তাদের একটা সেন্টার অফ মাস সে স্পেসিফাই করে, যে পয়েন্টের রেসপেক্টে লোডটা আমার জেড ডাইরেকশন বা এটাকে কি বলতে পারেন, বা কলামে বা ভার্টিক্যাল মেম্বারে এই লোডটা ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, সো আমরা সেক্ষেত্রে অনেক সময় হয় কি, আমরা যদি এইভাবে সিলেক্ট করি একসাথে, কিংবা এইভাবে একসাথে সিলেক্ট করি, অনেক সময় এখানে জেড ডাইরেকশনের কিছু মেম্বার সিলেক্ট হয়ে যায়। স্পেশালি আপনার যদি ওয়েস্ট স্ল্যাব আপনি মডেল করেন, সেই ক্ষেত্রে ভেজালটা মোস্ট অফ দ্য কেসে ঘটে। তো ডায়াফ্রামের ওয়ার্নিং আপনি কিভাবে সলভ করতে পারবেন না পারবেন, এটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কারণ আমার এখানে তো ওয়ার্নিং আসবে না, হ্যাঁ, আমি যেভাবে ফলো করি এখন। বাট আপনি যখন করবেন, আপনার ক্ষেত্রে ডায়াফ্রামের ওয়ার্নিং যদি কখনো আসে, বা কেউ আপনার কাছে যদি একটা ফাইল পাঠায় বলে যে আমি ডায়াফ্রামের ওয়ার্নিং পাচ্ছি, আপনি কিভাবে সেটা ওনাকে সাজেশন দিতে পারেন সেটার জন্য, বা কিভাবে সলভ করতে পারেন, এটা আমার এখানে একটা ভিডিও আছে, সময় হলে দেখে নিবেন। অনেক আগের করা ভিডিও, কোথায় গিয়ে যে লুকাই আছে। এই যে এটা হচ্ছে সেই ভিডিও। এটা নেন আপনি, শেয়ার, এটা অবশ্যই দেখবেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি, এটা আপনার জানা থাকতে হবে। হ্যাঁ, যদি এইভাবে আমি যে স্টাইলটা এখন দেখাবো, এই স্টাইলে করলে আপনার ওয়ার্নিং আসার সম্ভাবনা 1%। তারপরে একটু দেখে রাখবেন, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি এখন কি করব, সিলেক্টে যাব। আমি এখন আছি স্টোরি 1, এটার নিচে তো মনে হয় কিছু নাই। ওকে, আমরা সিলেক্টে যাব, দেন কোঅর্ডিনেট স্পেসিফিকেশন, ক্লিক জয়েন্ট ইন এক্স ওয়াই প্লেন। জেড কিন্তু আসবে না, ঠিক আছে? এক্স ওয়াই প্লেনে যত মেম্বার আছে সেটাকে নিব, সিলেক্ট করলাম। দেন আমরা এখানে যে কোনো একটা গ্রিড পয়েন্টে ক্লিক করব, বা এখানে আমাদের তো গ্রিড সিস্টেম ভিজিবিলিটি অফ করে রাখছি, এখন গ্রিড সিস্টেম গ্রিডটা নিয়ে আসছি। এখানে যে কোনো একটা গ্রিড পয়েন্টে আপনি ক্লিক করেন। ক্লিক করলে দেখেন সেখানে এক্স ওয়াই ডাইরেকশনে যত মেম্বার আছে সবাইকে সিলেক্ট করছে।
এরপর এসআইনে যাব, শেলে যাব, ডায়াফ্রামে যাব, এখান থেকে আমরা D1 নিলাম, প্রথমে অ্যাপ্লাই করে দিলাম। এই যে এই পয়েন্টটা, এটা বুঝাইতে চাচ্ছে যে এই পয়েন্টের রেসপেক্টেই লোডটা কি হবে ওভারঅল স্ট্রাকচারে বা ওভারঅল ভার্টিক্যাল মেম্বারে, সে কি হবে লোডটাকে ট্রান্সফার করবে। এবার এখানে এই যে স্টোরি 1-এ ছিলাম একটু আগে, এখন আমি উপরের দিকে যাচ্ছি। এটা রেফারেন্স প্লেন, এখানে কোনো ডায়াফ্রাম লাগবে না। স্টোরি 2-তে আমার ডায়াফ্রাম লাগবে। আমি আবার কি করব, সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন। এখান থেকে আর যে কোনো একটা গ্রিড পয়েন্ট কথাটা আসে যেন, গ্রিড পয়েন্ট সিলেক্ট করলাম। এই যে D1 এখানে আছে, এটা অ্যাপ্লাই করলাম। হয়তো 3-4 মিনিট সময় লাগবে, বাট এটাই বেটার। সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন, যে কোনো একটা গ্রিড পয়েন্ট আপনি নেবেন, অ্যাপ্লাই করেন। সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY, যে কোনো, আমি বিভিন্ন জায়গায় ক্লিক করে আপনাকে বুঝাইতে যাচ্ছি, আপনি গ্রিড পয়েন্ট নিলেই চলবে। সিলেক্ট আচ্ছা, এখন আপনার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, কখনো কি একই ফ্লোরে একাধিক ডায়াফ্রাম অ্যাসাইন করার দরকার হতে পারে কিনা। ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেন আপনার মনে আসতে পারে। আমি ব্যাপারটা বোঝাই। ধরেন আপনার এখানে এই প্যানেলে, আমাদের তো শেষ মনে হয় নাকি, হ্যাঁ শেষ। ধরেন এই ফ্লোরটাতেই, এটা মোস্ট অফ দ্য কেসে টপ ফ্লোরের দিকেই ঘটে। আমার এখানে একটা প্যানেল আছে, আমি জাস্ট ফর দ্য টাইম বিইং এটা আমি জাস্ট ড্র করতেছি। এখানে আমার একটা কি আছে, এটা দেখ না, ধরেন এটা স্ল্যাবের প্রপার্টি দিয়েই করি, স্ল্যাব 6। ধরেন এখানে আমার একটা আমার স্ল্যাব আছে, স্ল্যাবও থাকবে এবং এখানে ধরেন কলামও আছে আর কি, 4 কোণায় 4টা কলাম আছে মনে করেন। হ্যাঁ, এটা ইস্যু না, ইস্যু কলাম তো ডেফিনেটলি থাকবে, স্ল্যাব থাকলে এটা ইস্যু না। ইস্যু হচ্ছে দেখেন এই পোরশন, এই যে এই পোরশন, এবং এই পোরশন, এই দুইটা পোরশন কিন্তু টোটালি সেপারেট, মানে বিম দিয়েও কানেক্টেড নেই। বিম দিয়েও যদি তার ইভেন কানেক্টেড থাকে, সেই ক্ষেত্রে আমার দুইটা ডায়াফ্রাম অ্যাসাইন করার কোনো দরকার নাই। কথাটা বুঝেন কেন দরকার নেই? কারণ আলটিমেটলি তাদের সেন্টার অফ মাসটা একটা সিঙ্গেল পয়েন্টে চলে আসবে। বাট যেহেতু এইখানে এই দুইটা প্যানেল টোটালি ডিসকানেক্টেড, তাদের সেন্টার অফ মাস এক জায়গায় হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে হরাইজন্টাল মেম্বার গুলো সিলেক্ট করে আপনি এখানে একটা ডায়াফ্রাম নিয়ে নেবেন, আর এটা সিলেক্ট করে এখানে আরেকটা ডায়াফ্রাম অ্যাসাইন করে দিবেন। সেই ক্ষেত্রে আপনার একই ফ্লোরে একাধিক ডায়াফ্রাম আসতে পারে বা আসবে। কিন্তু তারা যদি ইভেন বিম দিয়েও কানেক্টেড থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ঘুরে ফিরে ডায়াফ্রাম অ্যাসাইন করবেন একটা। এটা মাথায় রাখবেন বিষয়টা। আপনি ইচ্ছা মতো দুইটা ডায়াফ্রাম অ্যাসাইন করে দিলে এটা অ্যানালাইসিস ভুল হয়ে যাবে যদি তারা 100% ডিসকানেক্টেড হয় একে অপর। এখন আপনার মনে হতে পারে এরকম কেস কি হইতে পারে ভাই? অবশ্যই হইতে পারে। আপনি ধরেন অনেক সময় দেখা যায় কি এদিকে একটা সিঁড়ি আছে, এদিকে একটা সিঁড়ি আছে, হ্যাঁ, তো আমরা এই মাথায় একটা ওয়াটার ট্যাঙ্ক করি, এই মাথায় একটা ওয়াটার ট্যাঙ্ক করি, বিশেষ করে 4-5 তলা বিল্ডিং যেখানে মনে করেন লিফট করো নেই,
তাহলে এইখানে একটা স্ল্যাব আসে, এখানে এই এই মাথায় একটা স্ল্যাব আসলো, তাহলে এরা 100% ডিসকানেক্টেড, এরকম সিচুয়েশন প্র্যাকটিক্যালি আপনি পাবেন। তাই আমি আইডিয়াটা দিয়ে দিলাম। আবার লাস্টবার বলতেছি, যদি তারা বিম দিয়েও কানেক্টেড থাকে তাহলে আপনার ডায়াফ্রাম ঘুরে ফিরে একটাই হবে। বাট যদি আপনার তারা 100% ডিসকানেক্টেড হয়, সেক্ষেত্রে কেবল আপনি কি করবেন, দুইটা ডায়াফ্রাম অ্যাসাইন করবেন। ওকে, এবং সিমিলার ওয়েতেই করবেন। এখন নেক্সট যেটা সেটা আচ্ছা, এখন নেক্সট যেটা কি যে করতেছিলাম, ওকে, নেক্সট আমাদেরকে বলতেছে অ্যাসাইন ডায়াফ্রাম আমরা করে ফেলছি, কমপ্লিট ম্যাশিং। হ্যাঁ, ম্যাশ করতে বলতেছে। ম্যাশ জিনিসটা আপনি অবশ্যই করবেন। অনেকে বলে যে ম্যাশ করা না করে একই কথা, বা অনেকে ইট্যাবস এর যেটা অটোমেটিক ম্যাশ সেটা নিয়ে কাজ করে। বাট আমার একটা সাজেশন হচ্ছে ম্যাশটা আপনি ডেফিনেটলি করবেন, কারণ আমি দেখছি, ধরেন এই সেম স্ট্রাকচার আমি ম্যাশ না করে ডিজাইন করলাম, সেক্ষেত্রে দেখা গেল যে মাত্র 60-70টা মেম্বার ডিজাইনে ফেল করছে। বাট এই সেম স্ট্রাকচারে যখন আমি ম্যাশটা করি, তখন দেখা যাচ্ছে 300-400 মেম্বার ফেল করতেছে। ম্যাশের অর্থটা কি? ম্যাশটা হচ্ছে সে এই স্ট্রাকচারটাকে ছোট 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 পার্টে ভাগ করবে। আপনি যত ছোট পার্টে ডিভাইড করবেন, আপনার লোড ডিস্ট্রিবিউশনটা তত বেশি প্রপার হবে। এই টাইপসের যেটা বাই ডিফল্ট ম্যাশের সাইজ, সেটা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট। হ্যাঁ, যেটা আপনি 2 ফিটে করেন বা 1.5 ফিটে করেন, বাট ডেফিনেটলি আপনি অটো দিয়ে ম্যাশ সেটা দিয়ে যায়েন না আর কি। হ্যাঁ, সো এটা আমার একটা সাজেশন থাকবে। এটা আমি কয়েকদিন আগেও খেয়াল করলাম বিষয়টা। দেখা যাচ্ছে সেম স্ট্রাকচার আমি আর আমার একজন পার্টনার করতেছিলাম কাজ, সেম ফাইল থেকেই কাজ করতেছিলাম। দেন একটা পর্যায়ে দেখা যাচ্ছে সে ম্যাশ করে না, আমি ম্যাশ করলাম। তো তারটাতে মাত্র মেবি 73টা মেম্বার ফেল আসতেছে, আমারটাতে প্রায় 250-300 মেম্বার ফেল আসতেছে, কারণ লোড ডিস্ট্রিবিউশনটা মোর অ্যাকুরেট ছিল। আচ্ছা, এখন ম্যাশ করতে কি খুব কঠিন কিছু না? খুব কঠিন কিছুই না। আপনি এখানে সিলেক্টে যাবেন, এখান থেকে আপনি অবজেক্ট টাইপ ওয়াল নেবেন এবং ফ্লোর নেবেন। এখানে কোনো কলাম আসবে না, বিম আসবে না, ঠিক আছে? আপনার নিতে হবে, ম্যাশ করতে হবে শেল মেম্বারকে। আপনার কি করতে হবে? মূলত ম্যাশ করতে হবে, যদি সংক্ষেপে বলি, ম্যাশিংটা করতে হবে শেল মেম্বারের জন্য। তাহলে ওয়াল এবং ফ্লোর এগুলো হচ্ছে আমার শেল। আমি এখানে সিলেক্ট করলাম, ক্লোজ করলাম। ওকে, এবার আমি কি করব? অ্যাসাইনে যাব, আমি শেলে যাব। এখানে যদি রাইট সাইডে আসে, আপনি দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে ফ্লোর অটোমেশ আর একটা হচ্ছে ওয়াল অটোমেশ। আচ্ছা, ফাইন। এখন ফ্লোর অটোমেশ যেটা, প্রথমে আমি ফ্লোরকে ম্যাশ করব, সো আমি ফ্লোর অটোমেশ সিলেক্ট করলাম। এখানে এসে আপনি অটো কুকি কাট সিলেক্ট করবেন। এই দুইটা অপশনকে আপনি চেক মার্ক দিবেন। এই যে বলছিলাম 4 ফিট মানে হচ্ছে 48 ইঞ্চিতে সে ম্যাশ করে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ধরেন 2 ফিট। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা আমি দেবো কত, 12-24 ইঞ্চি। ঠিক আছে, এবার আমি অ্যাপ্লাই করলাম। একদম 1 ফিটে করারও দরকার নেই, আপনি মাঝামাঝি একটা সিচুয়েশনে থাকেন 2 ফিট। ওকে, এখন দেখেন সেক্ষেত্রে এখানে এই যে ফ্লোর, এখানে সব জায়গায় কুকি কাট কথাটা চলে আসছে। বাট শেয়ার ওয়াল আমরা তখন সিলেক্ট করলেও শেয়ার ওয়ালে কিন্তু ম্যাশ করি নাই। সেজন্য সে এখানে দেখেন শেয়ার ওয়ালের চারপাশে আমার লিখা আসতেছে ডিফল্ট, অর্থাৎ ডিফল্ট যে ম্যাশটা আছে এই ট্যাবসে, সেটা এখনো ওই অবস্থায় থেকে গেছে। তাহলে এখন আমি কি করব? আমি এখানে আবার প্রিভিয়াস সিলেকশনে ক্লিক করব। তাহলে যত প্রিভিয়াস সিলেকশনের অর্থ কি, আমি একটু আগে যা সিলেক্ট করছিলাম সেটাকে আবার রিপিট সিলেক্ট করতেছি। বাট ধরেন আপনি প্রথমে কি করলেন, ব্যাপারটা আমি একটু হালকা ক্লিয়ার করার চেষ্টা করি। ধরেন আমি সিলেক্ট অবজেক্ট টাইপ ওয়াল ফ্লোর সিলেক্ট করলাম, ক্লোজ করলাম। এখন আমি ম্যাশ করতে পারি, যা ইচ্ছা করলাম। কিন্তু ধরেন কোনো কারণে আমি এসকেপ দিয়ে বের হয়ে আসলাম। এই অবস্থায় যদি আমি আবার প্রিভিয়াস সিলেকশন দিই, যাবতীয় সব আবার আগেরটা সিলেক্ট হয়ে যাবে। বাট কোনো কারণে যদি আমি এখানে এসকেপ দিয়ে বের হইলাম, তো ধরেন এখানে একটা থেকে বুলেট ক্লিক করে গেছে, দেন আমি যদি প্রিভিয়াস সিলেকশন করি, সে শুধু এই প্যানেলটাকেই কি করবে? সিলেক্ট করবে। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি লাস্ট যেটাকে সিলেক্ট করছেন, প্রিভিয়াস সিলেকশন ক্লিক করলে সে আবার ওই লাস্ট যেটা সিলেক্ট করছেন সেটাকে সে মানে আবার পুনরায় সিলেক্ট করে নেবে। তো যাই হোক, আমি আবার যাচ্ছি সিলেক্ট অবজেক্ট টাইপ। এখান থেকে এখন আমি চাইলে ফ্লোর নাও নিতে পারি, শুধু ওয়াল নিয়েও কাজ করতে পারি, বাট একসাথে নিলেও কোনো সমস্যা নেই। সিলেক্ট, ক্লোজ। এখন আমি কি করব? অ্যাসাইনে যাব, শেলে যাব। একটু আগে ফ্লোর করছিলাম, এবার ওয়াল অটোমেশ করব। অটো রেক্টেঙ্গুলার ম্যাশ মডিফাই, এখানে আপনার 4 ফিট, আপনি এটা 2 ফিট করে দেন। ওকে করেন, অ্যাপ্লাই করেন। ওকে, এখন দেখেন এই যে
শেয়ার ওয়াল যেগুলোতে আগে ডিফল্ট কথাটা দেখাচ্ছিল সেটা কিন্তু এখন উল্লেখ করতেছে অটো। ঠিক আছে, এটা সে উল্লেখ করতেছে কি অটো। ওকে, আচ্ছা, এবার আসেন নেক্সট স্টেপটা কি। নেক্সট স্টেপটা হচ্ছে ডিফাইন লোড কম্বিনেশন, অর্থাৎ আপনাকে লোড কম্বিনেশন ডিফাইন করতে হবে। তো লোড কম্বিনেশন ডিফাইন করতে গেলে এটা কি করতে হবে না করতে হবে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। বাট আপনাদেরকে একটা ভিডিও ডেফিনেটলি দেখতে হবে, যা কারণ আমরা এখন আমি কাজ করতে করতে দেখা যাচ্ছে আমার কিছু ফরম্যাট রেডি হয়ে গেছে, হ্যাঁ। বাট এই লোড কম্বিনেশন গুলো কিভাবে আসছে, এই লোড কম্বিনেশন গুলো কিভাবে আসছে বা কেমন করে আসে সেটা জাস্ট আপনাকে বোঝার জন্য ডিসকাশন অ্যাবাউট বিএনবিসি 2020 লোড কম্বিনেশন ইন ডিটেলস এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমি কি করব, এখান থেকে এটা শেয়ার দিব। এই ভিডিওগুলো ডেফিনেটলি দেখবেন, আপনার কনসেপ্টের জন্য মাস্ট বি জরুরি, হ্যাঁ। আর যদি ফাঁকি দেন তাইলেও হবে, বাট ফাঁকি দিলে হবে কি আপনার কনসেপ্টটা ভাষা ভাষা, হ্যাঁ, কাজ ভুল হবে না, যেহেতু আমি এখানে একটা জিস্ট তৈরি করে নিছি, বাট আপনার কনসেপ্টে একটা গ্যাপ থাকবে আর কি। আর এই লোড কম্বিনেশন গুলা যেটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর জন্য পাবেন, সেটা কিন্তু আপনার এলাকা ভেদে চেঞ্জ হবে, হ্যাঁ। ধরেন আপনি চট্টগ্রামের জন্য কাজ করলেন, এক টাইপের লোড কম্বিনেশন আসলো বা কোএফিসিয়েন্ট গুলো একরকম আসলো। এখন সেম জিনিসটা ধরেন আপনি সিলেটের জন্য করতেছেন, সেখানে কিন্তু একটা ভেরিয়েশন আসবে, হালকা পাতলা একটা ভেরিয়েশন আসবে। তো এই ভেরিয়েশনটা কিভাবে আসবে না আসবে সেটা বুঝতে গেলে আপনাকে ওই ভিডিওটা একটু দেখতে হবে। তো এখানে আমি আরেকটা জিনিস বলি, যদি মোস্ট অফ দ্য কেসে, এটা একেবারে পিওর কথাবার্তা বা এটাই প্র্যাকটিক্যাল, মোস্ট অফ দ্য কেসে আমরা এই টাইপসের যেটা ডিফল্ট কম্বিনেশন সেটা ধরেই কাজ করে ফেলি, এত সময় কই। এখন এই লোড কম্বিনেশন ডিফাইন করতে আমার আধা ঘন্টা সময় লাগবে মনে করে, হ্যাঁ। তো এটা আমরা যখন প্র্যাকটিক্যালি অনেক সময় কাজ করি তখন আমরা এখানে ডিফাইনে যাই, লোড কম্বিনেশনে যাই, আমরা এখানে অ্যাড নিউ কম্বোতে সরি অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বোতে যাই, কনক্রিট ফ্রেম ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, কনভার্ট টু ইউজার এডিটেবল, ওকে। সে লোড কম্বিনেশন আমাকে তৈরি করে দিবে। এটা নিয়ে আপনি 100% কাজ করতে পারেন। এটা তো আপনার এমন মনে করার দরকার নাই যে লোড কম্বিনেশন আমি বিএনবিসি বরাবর নেই নাই বলে আমার স্ট্রাকচারটা বিএনবিসি 2020 ডিজাইন হচ্ছে না, এরকম মনে করার কোনো কারণ নেই। কেন কারণ নেই? আপনি এখানে যে ডেড লোড বসাইছেন, লাইভ লোড বসাইছেন, আর্থকোয়াক বসাইছেন, উইন্ড বসাইছেন, সবকিছু বিএনবিসি থেকেই নিয়ে আসছেন। লোড কম্বিনেশন হচ্ছে কিছুই না, লোড কম্বিনেশন হচ্ছে জাস্ট কিছু ফর্মুলা যেটা রেসপেক্টে সে কি করতেছে, এটাকে ডিজাইন করতেছে। এটা আমাদের ডিফল্ট কম্বিনেশনে যা, ওইটাও ঘুরে ফিরে অলমোস্ট জেলাও সে কদু আর কি। হ্যাঁ, যদি কোথাও আপনার ফাইল সাবমিট করতে হয় কোন অথরিটির কাছে, তখন হয়তো আপনি এটা করতে পারতেছেন না, কারণ এখানে কয়জন লোক বুঝে আর কয়জন লোক বুঝে না, এটা নিয়ে ডাউট আছে। কেউ যদি আসলে বুঝে থাকে সেটা নিয়ে তেমন কোনো ভ্যাটও দিবে না, হ্যাঁ। বরং এসিআই কোড ধরে করলে আমি দেখছি এটার কম্বিনেশন ধরে আরো 2 4 5 10টা মেম্বার বেশি ফেল করে আর কি। তো যাই হোক, আমি এটা জাস্ট ওয়েটা দেখাইলাম যে কিভাবে আপনি লোড কম্বিনেশন ডিফাইন করতে পারেন। আমি ক্যান্সেল দিয়ে বেরোচ্ছি, ডিফাইন লোড কম্বিনেশন। এখানে মূল কথা হচ্ছে আপনি এখান থেকে যাই নেন না কেন, কনভার্ট টু ইউজার এডিটেবল, এটা আপনি চেক মার্ক দিবেন। মূল কথা হচ্ছে সেটা, যদি আপনি ইটিএফস এর ডিফল্টটা ধরে করেন, আদারওয়াইজ আপনার কি হবে, যে লোড কম্বিনেশন গুলো আসবে সেগুলোকে আপনি মডিফাই করতে পারবেন না। সো আপনি যদি এখান থেকে কাজ করেন, আপনি কনভার্ট টু ইউজার এডিটেবল এখানে অবশ্যই চেক মার্ক দিবেন। এখন আমরা বিএনবিসি 2020 অনুযায়ী দেখি তথ্য। এখানে আমাদেরকে মূলত 7টা লোড কম্বিনেশন, 7টা কম্বিনেশন দিয়ে দিছে। এগুলো হচ্ছে বেসিক লোড কম্বিনেশন। এই বেসিক লোড কম্বিনেশনকে আমরা যদি একটু ইলাবোরেট করি, এখান থেকে আমরা 8টা লোড কম্বিনেশন পাই। কেন পাচ্ছি আমি বলি, সেটা হচ্ছে এখানে 3 নম্বরে দেখেন, এখানে বলে দিছে 1.2 ডেট প্লাস 1.6 এলআর। এই 8টা এগুলো বাদ দেন আপনি, এই আর এগুলো বাদ দেন, প্লাস এল অর্থাৎ লাইভ লোড অথবা 0.8 উইল লোড। এটার কারণে মূলত একটা বাড়ছে। 3 নম্বরে আমরা ধরেন এখানে লাইভ লোডটাকে নিছি, আর 4 নম্বরে নিছি কি 0.8 ডাব্লিউ। বাকি পোর্শনটা সেম 1.2 ডিএল 1.6 এলআর, এই বাকি পোর্শনটুকু সেম। সেজন্যই মূলত 7টা থেকে 8টা হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বরের ব্যাপার হচ্ছে, আপনার যদি স্ট্রাকচারটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি কিংবা সি তে হয়, ওকে, আপনি লোড কম্বিনেশন ব্যবহার করবেন এই 23টা অ্যাকর্ডিং টু ইটেপস। কিন্তু এখানেও একটা কথা আছে, ধরেন আপনার স্ট্রাকচারে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি, কিন্তু আপনার স্ট্রাকচারে প্ল্যান ইরেগুলারিটি 5 আছে। ধরেন সেই মানে কি আপনার স্ট্রাকচারে প্ল্যান ইরেগুলারিটি 5 আছে।
আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে প্ল্যান ইরেগুলারিটি 5 বলতে আমরা কি বুঝতেছি। এখানে আপনি এই এক্সেল এর সাথে যাবতীয় যে থিওরি এটা এখানে পেয়ে যাবেন, সব গল্প গুজব এখানে আমি এক জায়গায় নিয়ে আসছি, আমাদের রিটেল যা কিছু বলছে এখানে আপনার এগুলো পড়তে হয় এবং ভিডিওটা দেখে দেখে পড়লে আপনার আরো বুঝতে সুবিধা হবে। তো এখন যেটা বলতেছিলাম সেটা বলি, প্ল্যান ইরেগুলারিটি 5 বলতে আসলে কি বোঝাচ্ছে। এই যে দেখেন এখানে প্ল্যান ইরেগুলারিটি নিয়ে কথা বলছে, এটা আমাদের বিএনবিসি তে আপনি হচ্ছে পেজ নাম্বার, মানে বিএনবিসির পেজ নাম্বার আর কি 3072 পাবেন। হ্যাঁ, এখানে টরশনাল ইরেগুলারিটি আছে, রিএন্ট্রেন কর্নার আছে, ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আউট অফ প্লেন অফসেট। এই যে প্ল্যান ইরেগুলারিটি 5 অর্থাৎ নন প্যারালাল সিস্টেম, কথাটা খেয়াল করেন যে নন প্যারালাল সিস্টেম। দ্য ভার্টিক্যাল ল্যাটারাল লোড রেজিস্টিং এলিমেন্টস, দ্য ভার্টিক্যাল ল্যাটারাল, আপনারা দেখতেছেন কিনা জানি না, এটা কি পড়া যাচ্ছে? দ্য ভার্টিক্যাল ল্যাটারাল লোড রেজিস্টিং এলিমেন্ট, তার মানে কিন্তু ভার্টিক্যাল ল্যাটারাল লোড রেজিস্টিং এলিমেন্ট বলতে কিন্তু কলামকে বোঝাচ্ছে বা শেয়ার ওয়ালকে বোঝাচ্ছে। দ্য ভার্টিক্যাল ল্যাটারাল লোড রেজিস্টিং এলিমেন্টস আর নট প্যারালাল টু অর, মানে একে অপরের সাথে যদি প্যারালালই না থাকে, অর সিমেট্রিক অ্যাবাউট দ্য মেজর অর্থোগোনাল অ্যাক্সিস অফ দ্য ল্যাটারাল ফোর্স রেজিস্টিং সিস্টেম। আমি সোজা বাংলায় বলি, এত গপ্পের দরকার নেই, আমি জি করে দিচ্ছি ব্যাপারটা। ধরেন আমি একটা পিডিএফ এ যাই, এখানে তাইলে একটু এখানে এটা রাখি নাই, আচ্ছা এটা আমার ডেস্কটপে আছে। ধরেন আমার এখানে একটা বাঁকাতেরা জায়গা, কথার কথা, হ্যাঁ এটা একটা বাঁকাতেরা জায়গা। এখন এই বাঁকাতেরা জায়গাকে আপনি চাইলে এরকম সোজাও বানাই নিতে পারেন, মানে যেখানে বাঁকা সেই অংশে আমি কলাম সেট করব না, আমি এরকম মাঝখানে একটা জায়গা বের করে নিলাম, সেখান থেকে পরবর্তীতে দরকার হলে কিছু অফসেট টফসেট টানলাম। এবং এখানে আমার ধরেন এখানে আমার কলাম আছে, এগুলো স্ট্রেট লাইন, চিন্তা করেন আমার আঁকতে তো একটু 19-20 হচ্ছে, এগুলো স্ট্রেট, মানে আমাদের যে আমরা এক্স ওয়াই বলি না, হ্যাঁ এক্স ওয়াই এর সাথে সে কি আছে, প্যারালাল আছে। হ্যাঁ, এইভাবে। তাইলে এখানে আমার জায়গা বাঁকা হলেও আমার যে ভার্টিক্যাল লোড রেজিস্টিং যে মেম্বার গুলো আছে বা কলাম গুলো আছে, তারা কিন্তু আমাদের এক্স ওয়াই অ্যাক্সিস এর সাথে কি আছে, স্ট্রেট অবস্থায় আছে বা 90 ডিগ্রিতে আছে। বাট যদি আমি এমনটা করি কোনো কারণে, অনেক সময় অনেক ডিজাইনার এরকমও করে যে কলাম গুলাকে এরকম বাঁকা ভাবে করে, হ্যাঁ মানে কলাম গুলাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ওরা করে জায়গা বেশি বাঁচানোর জন্য আর কি ক্লায়েন্টের। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে গেল, সেই ক্ষেত্রে এই ধরেন এই কলামটার কথাই চিন্তা করি, আমার এক্স ডাইরেকশন হচ্ছে এরকম স্ট্রেট, আর ওর যেটা এক্স ডাইরেকশন সেটা কিন্তু আমার এক্স এর সাথে কি প্যারালাল নাই, সে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে একে অপরকে কি করতেছে, ইন্টারসেক্ট করতেছে। তাহলে সেটা হচ্ছে নন প্যারালাল সিস্টেম, ভার্টিক্যাল লোড রেজিস্টিং নন প্যারালাল সিস্টেম। সোজা বাংলা কথা, আপনার জায়গা যদি বাঁকা হয় তার মানে এটা না যে আপনাকে সেখানে প্ল্যান ইরেগুলারিটি 5 কনসিডার করতে হবে। ব্যাপার হচ্ছে যদি আপনার কলামগুলা কোনো অ্যাঙ্গেলে থাকে, মানে 90 ডিগ্রিতে না থেকে যদি অ্যাঙ্গেলে থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে মূলত আপনাকে এই সিস্টেমটা কি করতে হবে, নন প্যারালাল সিস্টেম হিসেবে কনসিডার করে। অনেক সময় আর্কিটেকচারাল কারণেও করে, সৌন্দর্যের জন্য। তার মানে যদি কলামগুলো এরকম হয়, একটা এদিকে, হ্যাঁ এদিকে একটু বাঁকা, এরপর একটা ধরেন, বিশেষ করে এগুলো অনেকে করে ফেলে, যেমন আমার যে বিল্ডিং এ থাকে সেই বিল্ডিং এ কি অবস্থা, জায়গা বাঁচানোর জন্য করছে কি আপনার এখানে কলাম গুলাকে এইভাবে বেঁকা করে সেট করছে, এইভাবে সেট করছে। তাহলে এটা হচ্ছে আমার অর্থোগোনাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, আর এরা আছে এইভাবে। তাহলে কি হইলো, আমার যেটা আমাদের যে গ্লোবাল এক্স ডাইরেকশন বা গ্লোবাল ওয়াই ডাইরেকশন, তার সাথে কিন্তু এরা প্যারালাল অবস্থায় নাই। তাহলে এই ধরনের সিস্টেমকে আমরা বলবো নন প্যারালাল সিস্টেম। যদি আপনার বিল্ডিংটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি তে হয়, কিন্তু আপনার স্ট্রাকচারে যদি প্ল্যান ইরেগুলারিটি 5 থাকে, তখন আপনি এই 23টা লোড কম্বিনেশন নিয়ে কাজ করতে পারবেন না। তখন আপনাকে যেতে হবে এই যে 3 নাম্বার ট্যাব, এখানে। এটা হচ্ছে মূলত সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর জন্য তৈরি করা হয়েছে এবং এটা চট্টগ্রাম জোনের জন্য তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখন যদি আপনার ধরেন চট্টগ্রামে করতেছেন একটা বিল্ডিং, কিন্তু আপনার কোনো কারণ সিসমিক এই প্ল্যান ইরেগুলারিটি আছে, তখন কিন্তু আপনাকে এটা ধরেই কাজ করতে হবে, এই যে 31টা লোড কম্বিনেশন সেটা ধরে। আর যদি আপনার বিল্ডিং সিসমিক ডিজাইন ক্যাটাগরি দিতে হয়, তাহলে আর কোনো কথাই নাই, আপনাকে এই 31টা ধরেই কাজ করতে হবে। তাহলে আমি একবার জিজ্ঞেস করতেছি, সেটা হচ্ছে যদি আপনার স্ট্রাকচারে
যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি বা সি তে হয় তাহলে আপনি এই টেক্সটা লোড কম্বিনেশন নিয়ে কাজ করবেন। কিন্তু সি তে হওয়ার পরেও যদি আপনার স্ট্রাকচারে প্ল্যান ইরেগুলারিটি 5 থাকে তখন আপনি চলে আসবেন এখানে আগে 31টা লোড কম্বিনেশন নিয়ে আপনার স্ট্রাকচারটাকে ডিজাইন করতে হবে। ওকে, আর যদি আপনার বিল্ডিং এ সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, সেক্ষেত্রে অবশ্যই এই চার্ট 31টা ধরেই আপনারা কি করা লাগবে, কাজটা করা লাগবে। এখন আসলে ডিফারেন্সটা কি? শুধু কি নাম্বার বাড়ছে এটাই ডিফারেন্স? মানে এখানে 23টা ছিল এখানে 31টা হয়ে গেছে, শুধু এটাই কি ডিফারেন্স? না, আসলে ব্যাপারটা তা না, আরো কিছু ডিফারেন্স আছে। আপনি যেমন ধরেন এখানে যদি 12 নম্বর লোড কম্বিনেশন দেখেন এখানে আমার 1.31 ডিএল প্লাস ইকিউএক্স প্লাস 0.3 ইকিউওয়াই, মানে একই লোড কম্বিনেশনে আপনার এক্স এবং ওয়াই দুইজনেই আসতেছে। খেয়াল করেন কথাটা। 13 নম্বরে যদি আসেন 100% of EQX then 30% of EQY। আর একটু নিচে যদি আসেন 30% X ডাইরেকশন থেকে নিচ্ছে, 100% Y ডাইরেকশন থেকে নিচ্ছে। তার মানে আপনি যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি কিংবা প্ল্যান ইরেগুলারিটি 5 এর জন্য ডিজাইন করেন, সেই ক্ষেত্রে যে লোড কম্বিনেশন আপনি দিচ্ছেন সেখানে X এবং Y, স্পেশালি আর্টওয়ার্কের কথা বলতেছি, উইন নিয়ে এই ভেজালটা নেই। আর্টওয়ার্কের জন্য এই কম্বিনেশনটা একই কম্বিনেশনে এক্স এবং ওয়াই দুইজনেই উপস্থিত থাকতেছে। বাট এই যে টেক্সটাইল লোড কম্বিনেশন, এখানে কোথাও দেখবেন না যে একই লোড কম্বিনেশনে এক্স এবং ওয়াই দুইজনেই প্রেজেন্ট, এমনটা কিন্তু আপনি দেখবেন না। হ্যাঁ, এখানে দেখেন এই যে হয় এক্স আছে আদারওয়াইজ শুধু ওয়াই আছে। তো এখন এই যে আমি ডি এর এই যে কম্বিনেশনটা তৈরি করছি সেটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এখানে থিওরিটা ডেফিনেটলি এক জায়গায় করে নিয়ে আসছি আমি, আর বাকিটা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই যে এখান থেকেই এই যে 2.5.13 এখান থেকেই মূলত আমার এই যে কম্বিনেশন গুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। ওকে, সো এটা আপনার ভিডিওটা ডেফিনেটলি দেখবেন, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন আমরা লোড কম্বিনেশনটা ডিফাইন করবো এই টাইপসে, কঠিন কিছু না। প্রথমে এটাকে কপি করলাম, 1 নাম্বার যেটা দেখতেছেন এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। এবার আমি এই টাইপসে যাচ্ছি, ডিফাইন লোড কম্বিনেশন, অ্যাড নিউ কম্বো, এখানে আমি 1 দিলাম, কন্ট্রোল ভি দিলাম। তাহলে কি বলতেছে, ডেড লোডের সাথে আমার ফ্যাক্টর থাকবে 1.4। তাহলে আগে যাবতীয় ডেড লোড আপনি নিয়ে আসেন। ডেড আছে, ওয়াল লোড আছে, পার্টিশন ওয়াল লোড আছে, ফ্লোর ফিনিশ আছে, তারপর হচ্ছে ফলস স্ল্যাব আছে। হ্যাঁ, মানে ফলস স্ল্যাবের যে লোডটা, আর তো কিছু নাই। 5টা ডেড, ওয়াল লোড, পার্টিশন ওয়াল লোড, ফ্লোর ফিনিশ, এফএস বা ফলস স্ল্যাবের যে লোড সেটা। ওয়াটার টু ওয়াটার এগুলো আসবে না কারণ, বা লাইভ লোড আসবে না কারণ কম্বিনেশন বলতেছে আমাদের শুধু কি লাগবে, 1.4 ডিএল লাগবে বা ডেড লোড। তাহলে এটা আমরা লাস্টের যেটা সেটাকে এখানে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিই। এখন স্কেল ফ্যাক্টর কি হবে, 1.4 1.4 1.4 1.4 1.4। 2 নাম্বারটা আবার অ্যাড নিউ কম্বোতে ক্লিক করলাম, এখানে আমি 2 লিখলাম, দেন আমি এক্সেলে আসবো, এখানে সেটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি তে গেলাম। প্রথমে 1.2 ডিএল বলতেছে, তাহলে যাবতীয় ডিএলটা নিয়ে আসি। 5টা ডিএল আছে আমাদের, ডেড, ওয়াল লোড, পার্টিশন ওয়াল লোড, ফ্লোর ফিনিশ, ফলস স্ল্যাব। এটার ফ্যাক্টর 1.2 কোথাও ভুল করলে বলবেন, আমি ভুল কি করলাম নাকি অলরেডি, এটা কি পয়েন্ট দিছি না? ঠিক আছে, এটা 1.2 1.2। আচ্ছা, এরপরে লাইভ লোড বলতেছে কত, 1.6। তাহলে লাইভ লোড আছে আমার কয়টা আমি দেখাচ্ছি। লাইভ লোড আছে এখানে আমার 1 নম্বরে এই লাইভটা আছে, 2 নম্বরে হচ্ছে লিফট মেশিন রুমের লাইভ লোড, 3 নম্বরে হচ্ছে ওয়াটারের লাইভ লোড। এটার জন্য আমরা ফ্যাক্টর দিচ্ছি 1.6 1.6 1.6। আবার এখানে এলআর এর ব্যাপারেও বলছে, অর্থাৎ রুফের যে লাইভ লোড। তাহলে অ্যাড করেন, এখানে আপনি এলআরটাকে নিয়ে নেন 0.5 নিয়ে নেন। ঠিক আছে, তাহলে আমরা ডেড এর জন্য ফ্যাক্টর দিছি 1.2, লাইভ এর জন্য ফ্যাক্টর দিছি 1.6,
আর রুফ লাইভ লোডের জন্য ফ্যাক্টর দিয়েছি 0.5। ওকে, এবার আবার অ্যাড নিউ কম্বোতে যান। 3 কন্ট্রোল সি, এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। ডেড ওয়াল, এলআর, এবারে এলআর এর জন্য আমাদের ফ্যাক্টর হয়ে গেছে 1.6, আর লাইভ লোডের জন্য ফ্যাক্টর হয়ে গেছে 1। ওকে, লাইভ লোড বাকি আছে 3টা, লাইভ, ওয়াটারের লাইভ, ডিপ মেশিন রুমের লাইভ। তাহলে ঠিক আছে। অ্যাড নিউ কম্বো 4 নাম্বার, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটার জন্য আমার ফ্যাক্টর হচ্ছে 1.2। আচ্ছা, এলআর এর জন্য আমরা এখানে নিব এলআর, এটার জন্য হচ্ছে আমার 1.6, এরপরে 0.8 উইন্ড এক্স, এক্স ডাইরেকশনের উইন্ড। তাহলে আমরা এখান থেকে উইন্ড নিয়ে নিলাম, উইন্ড এক্স, এটার ফ্যাক্টর হচ্ছে 0.8। ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, আমি একটু এই চারটা ডিফাইন করার পর ওকে দিয়ে বের হয়ে আসতেছি। কেন এমনটা করতেছি? অনেক সময় আমরা কোনো কারণে যদি এসকেপ বা এই জাতীয় বাটনে কাজ চাপ পড়া যায়, তাহলে টোটাল কাজ যা করছেন এই পর্যন্ত সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য 4টা 5টা করে রোড কম্বিনেশন তৈরি করার পরে একবার ওকে দিয়ে এভাবে বের হয়ে আসবে। হ্যাঁ, এডিট, আর যদি আপনি কনফিডেন্ট থাকেন যে না আমার এসকেপে চাপ পড়বে না, তাহলে সেটা আলাদা কথা। আমরা ডিফাইনে যাচ্ছি, লোড কম্বিনেশনে যাচ্ছি। কই গেল লোড কম্বিনেশন? এখন দেখেন পরের যে লোড কম্বিনেশন সেটা 4 এবং 5 এর মধ্যে ডিফারেন্স কি? দেখেন কোনো ডিফারেন্স নাই, জাস্ট এখানে প্লাস 0.8 উইন্ড এক্স ছিল, আর এখানে হচ্ছে মাইনাস 0.8 উইন্ড এক্স, শুধু এই প্লাস মাইনাসের ডিফারেন্স। তাহলে আমি এটা এখান থেকে প্রথমে কপি করি, এবার এখানে আসলাম। এখন আবার নতুন করে এটা তৈরি করার দরকার না, আমি জাস্ট এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড কপি অফ কম্বোতে ক্লিক করব। এবার এটা এখানে 5 নাম্বার দেন, কন্ট্রোল ভি তে ক্লিক করেন। এখানে সবই ঠিক আছে, শুধু এটা মাইনাস 0.8 হয়ে যাবে। একটু আগে যেটা প্লাস 0.8 ছিল সেটা এখন মাইনাস 0.8, বাকি সবকিছু কিন্তু হুবহু সেম। ওকেতে ক্লিক করেন। এবার পরেরটাতে যান, এখানেও সেম ঘুরে ফিরে আমি এটা কপি করব, অ্যাড কপি অফ কম্বো, এখানে 6 নাম্বার দেন, এখানে 1.2 ডিএল, এগুলো সব ঠিক আছে, জাস্ট 0.8 উইন্ড ওয়াই। তাহলে এখানে ডান বাম পাশে আমি এখান থেকে উইন্ড ওয়াইটা সিলেক্ট করব, এটা মাইনাস না এটা প্লাস, এই ক্ষেত্রে 0.8 পজিটিভ যেটা সেটা দিয়ে দিলাম। আবার অ্যাড কপি অফ কম্বো 7 নাম্বার কম্বিনেশনটা আমাদেরকে এক্সেল থেকে নিয়ে আসতে হবে। ওকে, এটা হচ্ছে মাইনাস কি, মাইনাস 0.8। ওকে, মাইনাস 0.8। এখন এটার পর আমি একবার বের হয়ে আসি, ডিফাইন লোড কম্বিনেশন। আচ্ছা, এবার 8 নাম্বারটা দেখি। 8 নাম্বারটা কিন্তু আবার নতুন টাইপের কম্বিনেশন, সো এটা আমাকে নতুন করে ডিফাইন করতে হবে। কন্ট্রোল সি, এখানে আমি অ্যাড নিউ কম্বোতে গেলাম, 8 নাম্বারে আসলাম, কন্ট্রোল ভি। প্রথমে এখানে ডেড লোড গুলো নিয়ে ফেলি, ডেড ওয়াল লোড, পার্টিশন ওয়াল লোড, কোর ফিনিশ, ফল স্ল্যাব, ফ্যাক্টর করে দেন 1.2। কন্ট্রোল সি দিয়ে কপি করে দেখি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তারপরে 1.6 উইন্ড এক্স। সো আমি এখানে উইন্ড এক্স নিয়ে নিলাম, এখানে ফ্যাক্টর দিচ্ছি 1.6। এরপরে লাইভ লোড
তো লাইভ লোড আমাদের 3টা আছে এখানে, মোট 4টা, একটা হচ্ছে রুফ লাইভ আর কি। সো এখান থেকে প্রথমে আমি লাইভ নিলাম, এরপর ওয়াটার লিফটের লাইভটা নিলাম, ওয়াটার ট্যাঙ্কের লাইভটা নিলাম। এখানে আমার ফ্যাক্টর 1, ওকে, এল এর ফ্যাক্টর 1। এরপর আমার লাগতেছে রুফের যে লাইভ লোড সেটা, এটা নিলাম, এটা হচ্ছে 0.5। ওকেতে ক্লিক করলাম। পরেরটা আমি অ্যাড কপি অফ কম্বো করব, যেহেতু এটা সিমিলার, জাস্ট প্লাস মাইনাস আর একটা ডিফারেন্স থাকবে এট বেস্ট। এখানে 9 নাম্বারটা নিলাম, এখানে পেস্ট করলাম। এখানে জাস্ট মাইনাস উইন্ডেক্স, তাহলে উইন্ডেক্স এর জায়গায় -1.6 দিয়ে দিলাম। ওকে করলাম, ওকে করলাম। আচ্ছা, বের না হইলেও পারতাম, ভুলে বের হয়ে চলে আসছে। লোড কম্বিনেশন, এটা এবার এটার কপি নিব, অ্যাড কপি অফ কম্বো 10। কন্ট্রোল ভি, এখানে হচ্ছে উইন্ড ওয়াই চলে আসছে এবং এটা পজিটিভ। হ্যাঁ, তাহলে উইন্ড ওয়াই নিলাম এবং এটা পজিটিভ, তাহলে এটা 1.6। হ্যাঁ, আচ্ছা। এরপরে অ্যাড কপি অফ কম্বো 7। 15 মিনিট আছে, তাই তো? জি ভাই 15 মিনিট। এর মধ্যেই হবে, 2 মিনিট আগে আসলে বললেন। এখানে কন্ট্রোল ভি করলাম, এটা হচ্ছে মাইনাস উইন্ড ওয়াই, -1.6। এরপর চ্যাট কপি অফ কম্বো, না এটা লাগবে না, মাইনাস 11টা হয়ে গেছে তো, আর মনে হয় নাই, সিমিলার আর নেই। দেখি 12, হ্যাঁ 12 নাম্বারটা আবার নতুন করে। আচ্ছা, আমি লিঙ্ক একটা দিয়ে দিই, এটা ভেজাল লাগে, মাথার মধ্যে এটা ঘুরতে থাকে যে একটু পরে ক্লাস শেষ হবে। বিজয়, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাই। কোথায় গেল? তাহলে আমরা এখানে কত নাম্বার, 11 নাম্বার পর্যন্ত ডিফাইন করছি। আচ্ছা, ভালো কথা, আপনাদেরকে যে ওই নেক্সট ইনস্টলমেন্টটা দিতে বলছিলাম, ওইটার কি খবর দেখে বলেন তো। কোনো খবর আছে? দিয়ে দিব একদিনের ভিতরে। আচ্ছা, একদিনের ভিতর দিয়ে দেন। আমার প্রায় 7.5 লাখ টাকা কনসালটেন্সি বিল আটকায় আছে, আমি আর কাজ করবো না বলে সিদ্ধান্ত নিচ্ছি আর কি। মানে সিদ্ধান্ত নিচ্ছি বলতে, মানে এটা বিরক্তির কারণে বলতেছি আর কি। আচ্ছা, যাই হোক, কি করতেছিলাম, মানে এখন আমি অফিসেই যাচ্ছি না এই কয়দিন ধরে। মানে ঈদের আগের থেকে আমি টাকা বের করতে পারতেছি না মানুষের থেকে, ঈদের পরে দিবে। এখন কতবার ফোন করে দেয় একটা মানুষকে। এখন যেটা বলতেছিলাম, ডিফাইন, এটা হচ্ছে লোড কম্বিনেশন 11, হ্যাঁ 12 নাম্বারটা করব। অ্যাড নিউ কম্বো, এখানে 12, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে একটা কথা বলছিলাম যে আপনার হচ্ছে যেটা জোন অনুযায়ী কোফিসিয়েন্ট গুলো চেঞ্জ হয়, আপনি ভিডিওটা দেখলেই বুঝবেন। ধরেন এটা চট্টগ্রামের জন্য 1.31 আসতেছে, কেমন? এটা আপনি সিলেটের জন্য করলে এটা হালকা আর একটু বাড়বে।
ওটা আপনি ভিডিওটা দেখলে একদম 100% ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যদি মনে করেন যে চালাইয়ে দিতে পারেন কোনো, হ্যাঁ, আচ্ছা যাই হোক, তারপর আমি সাজেস্ট করব যে যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু না করেন সেটা এক জিনিস, বাট না জেনে করা আরেক জিনিস। হ্যাঁ, এটা আর কি। জি ভাই। এখানে আমরা দিব ওয়াল লোড, পার্টিশন ওয়াল লোড, ডোর ফিনিশ, ফলস স্ল্যাব। এরপরে ইকিউএক্স, এই দেখেন এখানে এইগুলোই হচ্ছে ভেজাল আর কি। এই যে ইকিউএক্স একবার 100% দিছে এখানে উপরে দেখেন, আর একবার 30% দিছে। হ্যাঁ, মানে কি বলতাম আর কি, 0.3, ঠিক আছে। এরপরে লাইভ লোড 1, আমাদের লাইভ আমরা তিনটাকে ধরছি, আর একটাকে ধরছি এল আর, চারোটাই লাইভ। আমি বারবার ওই কেমন জানি ভুল বলতেছি কথাটা। লিফট মেশিন রুম লাইভ, ওয়াটারের লাইভ, লাইভ ওকে, তাহলে এই মোতাবেক ঠিক আছে। 1.3, 1.31, ওকে। এবার এটা রেড কপি অফ কম্বো নিতে পারেন আপনি, 13 নম্বর। এখানে চেঞ্জ কি জাস্ট -0.3 হয়ে গেছে, আর কিছু চেঞ্জ নাই। তাহলে আমরা EQY যেটা -0.3 করে দিলাম। এবার অ্যাড কপি অফ কম্বো 14তে যান, 14তে গিয়ে এটা কপি করেন, কন্ট্রোল ভি দেন। এখানে এবার এটা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, এটা -1 হবে, আর এটা যেটা একটু আগে মাইনাস করছে সেটা আবার পজিটিভ হয়ে যাবে, মানে EQY টা। এবার অ্যাড কপি অফ কম্বো 15, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবার দুইজনেই মাইনাস, কোথায় গেল এটা মাইনাস, এটা -0.3। এবার ওকে দিয়ে একবার বের হয়ে আসি, ডিফাইন লোড কম্বিনেশন, আবার যাব অ্যাড নিউ কম্বো, এটা 16, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডেড লোড, ওয়াল লোড, পার্টিশন ওয়াল লোড, ফিনিশ, ফল স্ল্যাব, EQX 0.3, EQY 1, লাইভ লোড 3টা, লাইভ 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 লাইভ। ঠিক আছে, এক কপি অফ কম্বো 17, 17 সব ঠিক আছে, শুধু EQY টা মাইনাস হয়ে যাবে, -1, ওকে। এক কপি অফ কম্বো 18, 18 করে 18তে গেলাম, কন্ট্রোল ভি, এক্ষেত্রে এটা মাইনাস,
EQX minus 0.3 EQY এটা পজিটিভ 1 add copy of combo control C control V তো এখানে দুইটাই মাইনাস এখন কি কপি করবো নাকি এটা মনে হয় ওকে দিয়ে বের হয়ে যাবে ডিফাইন ডট কম্বিনেশন অ্যাড নিউ কম্বো এটা 19টা ডিফাইন করছে মনে হয় 20 নাম্বারটা এবার 20 নাম্বারটা হ্যাঁ 20 পার্টিশন কোন জায়গায় না বুঝলে বলবেন আপনার না বোঝার তেমন কিছু নাই পার্টিশন হলো এটা এখন 0.9 এটা কপি করি তারপর হচ্ছে উইন্ড এক্স হয়ে গেল এক্স এটা হচ্ছে 1.6 add copy of combo just minus 1.6 add copy of combo by the wind y হয়ে যাবে positive 1.6 add copy of combo এটা কি হবে এটা মাইনাস হবে control V minus 1.6 define load combinations এটা 23টা গেছে add new combo আর 8টা মনে 24 নাম্বার control C control V wall load partition wall load finish wall swap হচ্ছে আচ্ছা 0.79 0.79 মিস wall swap
তো প্রায় সেম, তাই আমি আবার নতুন করে করতেছি না, জাস্ট এডিট করে দিচ্ছি। 7 9 এবং এটা সেম, তো এটা এখানে জাস্ট এবার 0.3 হয়ে যাবে আর এটা 1 হয়ে যাবে। হ্যাঁ, তাই নতুন করে করি না, এটা কপি নিচ্ছি। 30 পজিটিভ, এটা নেগেটিভ। 30 এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। লাস্ট ওয়ান, হেড কপি from the 30 30 দুইটাই মাইনাস। তাহলে এর মধ্য দিয়ে আমরা এখানে বিএনবিসি 2020 সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর জন্য যে লোড কম্বিনেশন সেটা ডিফাইন করে ফেললাম আর কি। এখন নেক্সট স্টেপ কি আমাদের? হ্যাঁ, নেক্সট স্টেপে বলতেছে যে আপনি মডেলে কোনো ওয়ার্নিং আছে কিনা সেটা একটু আপনি দেখেন। হ্যাঁ, সেটা যদি কোনো ওয়ার্নিং যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি রান অ্যানালাইসিস করে ডিজাইনের দিকে যাবেন। এখন আপনার একটা মডেলে কি ধরনের ওয়ার্নিং আসতে পারে সেটাও একটু ইম্পর্টেন্ট। আমার এখানে হয়তো বা কোনো ওয়ার্নিং আসবে না, আগে একটু আমি দেখি। অ্যানালাইজ, চেক মডেল, সিলেক্ট অল, এখান থেকে ওকেতে ক্লিক করেন। এবং আমি সাজেস্ট করবো যে আপনাদেরকে ইটাস ভার্সন 20.2টাই ব্যবহার করেন। অনেক কিছু আপনার 16 থেকেও অ্যাডভান্সে নিয়ে আসছে আর কি। অনেক রকম ওয়ার্নিং যেগুলো আমরা 16তে ধরতে পারতাম না বা অনেক কষ্ট করে ধরা লাগতো, সেটা সে এখানে ইজিতে ইয়ে করে দেয় এবং সময়ও বেশ কম লাগে। এট বেস্ট আপনার ল্যাপটপে হয়তো একটা র্যাম একটু বাড়াই দিলে আরো ভালো সার্ভিস পাবেন। এটা আমি ল্যাপটপে করতেছি বলে এত সময় লাগতেছে, এটা একটু i5 কি যেন 10 জেনারেশন না কত, আর ওই যে 16 জিবি র্যাম। আমার অফিসেরটা তো হইলো এটা 30 সেকেন্ড সময় নিত মনে হয়। তবে সেম এই জিনিসটা এই কনফিগারেশনে যদি আমি 16তে করতে চাই আরো ডবল সময় নিবে, এ যা নিবে তার ডবল নিবে। তাহলে কোনো ওয়ার্নিং নাই বলতেছে। দেন আমরা অ্যানালাইসিসে যাব।
প্রচুর সময় নিয়ে নিচ্ছে, ঘটনা কি সুনাম করছি তাই নাকি? আপনি যে নাম্বারে কল করেছেন এই মুহূর্তে বন্ধ আছে। এসএমএস হ্যাঁ, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আছি আছি, চলতেছে। তোমরা কি আর ক্লাস ক্লাস করবা নাকি ওর দূরেই শেষ? আজকে ভাই না না, আমি আরেকজনকে বলতেছি, ইয়াকে না, এই যে আপনাদেরকে না, আমি আমার এক ছোট ভাইকে আচ্ছা বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা কি তোমরা কি ঢাকায় নাকি এখনো? এই তো আরেকটা আসতেছে। আমি ভাই বাড়িতে। ঘটনা হচ্ছে কি, যদি তোমরা না করো ফ্র্যাঙ্কলি বলো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হয়তো আমি অন্য ব্যাচ নিবো, আর আদারওয়াইজ যদি না নাও তাইলে হচ্ছে তোমাদের শেষ করায় তারপরে নিব আমি তাইলে আমি এই টাইমটা আপাতত, আর তোমাদেরকে বুঝছো, তোমরা এই একদম টানা সময় দেওয়ার টার্গেট নিয়ে আসবা। আমি সপ্তাহ 10 দিনের ভিতরে A to Z কমপ্লিট করে দিব। 10 দিন, অ্যাটলিস্ট 10 দিন, এবং 10 দিন টানা আসতে হবে, কিন্তু আমি বলে দিলাম কথা এটা, ঠিক আছে? আর কিছু তো প্র্যাকটিস করো নাই মনে হয় এ পর্যন্ত এর মধ্যে। আমি কিন্তু তোমাদের দুজনকে পাইয়া বসবো এবার আসতে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা 5 স্টোরি বিল্ডিং দিব, যতক্ষণ এটা কমপ্লিট করে দিবা না, আমি এরপরে রিয়াদ ভাইয়ের সাথে গিয়ে দেখা করবো আর কি, ঠিক আছে? কারণ উনি আমার সিনিয়র মানুষ বলে আমার এত দায়িত্ব হয়ে পড়ছে, জানাইলে তো ভাই অনেকেই ক্লাস করে, অনেকে আসতেছে, অনেকে যাচ্ছে, বুঝো নাই? এখন যদি তুমি একটা 5 তলা বিল্ডিং ও সলভ করতে না পারো, এটা তো আমার জন্য ইনসাল্টিং ব্যাপারটা। বলবা যে অভিষেক ভাই ফাঁকি দিয়ে শিখাইছে। আচ্ছা, আর কি বলবো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সরি, কথা শোনা যাচ্ছে? ভাই এটা অনেক সময় নিচ্ছে, এটা হয়তো বা আমার একটু ল্যাপটপ তো, কিন্তু 16তে করলে আরো ডবল সময় নেবে আপনার, ওই জন্য বড় বিল্ডিং গুলো 16তে না করাটাই বেটার। আর এটা আমার এখানে উইন্ডোজ সেট আপ দিছে না হলেও 7-8 মাস হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে অ্যানালাইসিসটা হয়ে গেছে। কেমন অ্যানালাইসিসটা হয়ে গেছে, কেন এইটুকু পর্যন্ত আমি আসছি? ইনিশিয়ালি আমরা এখানে অ্যানালাইজ থেকে, চেক মডেল থেকে দেখছি কোনো ওয়ার্নিং আছে কিনা, হ্যাঁ। কিন্তু অনেক সময় হয় কি, এখানে অ্যানালাইসিস দেওয়ার পরে, মানে আমরা এখন যে কাজটা করলাম সেটা করার পরেও কিন্তু অনেক সময় কি আসে, এটা যে মানে এই ভার্সনটাতে আর কি বলে যে স্ট্রাকচার আনস্টেবল, হ্যাঁ, এরকম কিছু ব্যাপার স্যাপার আসে আর কি। আচ্ছা, এখন আমি একটু দেখাই যে ওয়ার্নিং কিরকম কিরকম আসতে পারে, ওয়ার্নিং কিরকম কিরকম আসতে পারে, হ্যাঁ, এগুলো আপনাদের জানা থাকতে হবে। আমার এখানে আসতেছে না বলে হয়তো আমি দেখাইতে পারতেছি না। ডায়াফ্রামের ওয়ার্নিং যেটা সেটা দিছি, হ্যাঁ। এরপরে আসতেছে যে আপনার, এরপরে আসতেছে এই যে অনেক সময় ফ্রেমের ওভারল্যাপ আসে, শেলের ওভারল্যাপ আসে। ফ্রেমের ওভারল্যাপ মানে কি, একই জায়গায় দুইটা বিম দিয়ে দিচ্ছেন, খেয়াল করেন নাই, বা একই জায়গায় বিম এবং নাল লাইন দিয়ে দিচ্ছেন, খেয়াল করেন নাই। অথবা শেল স্ল্যাব মডেল করতে গিয়ে অনেক সময় স্ল্যাবের ওভারল্যাপিং হয়। তো সেটা কিভাবে সলভ করবেন সেটা এই ভিডিওতে দেখবেন। আবার এটা মনে করিয়েন না যে আমি ভিডিও দিয়ে ইনকাম করার জন্য দেখতে বলতেছি, হ্যাঁ। ওই আমরা যারা এরকম টেকনিক্যাল টিউটোরিয়াল বানাই, ওনা কোনোদিন ইউটিউব থেকে ডাইরেক্ট ইনকাম করতে পারবো না। আগে একবার বলছি, মানে আমাদের ইনকাম হচ্ছে কেউ ক্লাস করতেছে, কেউ প্রজেক্ট করে দেওয়ার জন্য বলতেছে, এই জন্যই মূলত আমরা জাস্ট একটা প্রোফাইল সেট করা, আর কিছু না। এরপরে আসেন
আরো ছিল তো ভাই, কোথায় চলে যায় এখন, এগুলো অনেক আগে করছি তো। আচ্ছা, আরেকটা ওয়ার্নিং সম্পর্কে আমি একটু হালকা আইডিয়া দিই। অনেক সময় বলে কি যে লোড ট্রান্সফার হচ্ছে না, লোড ট্রান্সফারটা হচ্ছে না, এখানে এত পার্সেন্ট লোড বাদ যাচ্ছে। এটার অর্থ হচ্ছে আপনি এমন কোনো একটা জায়গায় নাল লাইন অথবা বিম মডেল করছেন যেটার সাথে স্ল্যাবের কোনো কানেকশন নাই। তার মানে সে অনেকটা একক অবস্থানে আছে বা শূন্যে ভাসতেছে, এবং শূন্যে ভাসার কারণে সে কি করতেছে, লোডটা মানে কি ইটিএফস এর যে মডেল সেখানে ট্রান্সফার করতে পারতেছে না। হ্যাঁ, এই টাইপের যে কোনো যদি ওয়ার্নিং পান যেখানে বলতেছে যে লোডটা ট্রান্সফার হচ্ছে না, বুঝে নিতে হবে যে ওইখানের মধ্যে আপনার কি আছে, আপনি যে মডেলটা করছেন সেই মডেলের মধ্যে আপনার ভুল হয়েছে। অর্থাৎ এমন কোন জায়গায় বিম বা নাল লাইন দিয়েছেন যেটা আসলে আমাদের ফ্রেমের সাথে কানেক্টেড অবস্থায় নাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা মাথায় রাখবেন। এই এল শেপ কলাম মডেলিং এর ভিডিওটা কি দিছি ভাইয়া? এবার দিয়ে দিছেন এটা। তারপর ইসেন্ট্রিক বিম কলাম মডেলিং দিছি। না এটা দেয়া। এটা দেখতে হবে। অনেক সময় যে লিঙ্ক একটা কথা শুনবেন, আমি প্র্যাকটিক্যালি এটা সাজেস্ট করি না, আবার অনেক এটা নিয়ে লিংকের নিজেকে দিয়ে দিছেন। লিঙ্ক দিয়েছি না। হ্যাঁ। আচ্ছা, তাইলে এটাও লাগতেছে না। এরপর একটা ওয়ার্নিং রিলেটেড একটা ভিডিও ছিল, আমি আর খুঁজে পাইতেছি না, যেহেতু লাগবে না ওই আহ, মানে যেটা বলতেছিলাম ওই যে নাল লাইনের যেটা আর কি। হ্যাঁ, তো এটা একটু দেখে নিয়েন। এই হচ্ছে মোটামুটি এখানে এই অবস্থা। এখন দেখি একটা জিনিস, আমরা যদি এখন ডিজাইনে যাই, কনক্রিট ফ্রেম ডিজাইনে যাই, দেন হচ্ছে সবসময় ভিউ স্ল্যাশ ডিভাইস প্রেফারেন্সটা একবার দেখবেন যে এখানে আপনি কোন কোড ধরে কাজ করতেছেন, আপনার সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা কি। যদি আপনার সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি হয়, আপনি এখান থেকে সি সিলেক্ট করবেন, ওকে। আর যদি আমরা তো সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি নিয়ে কাজ করতেছি, আমরা ডি করব। এখানে কোডটা দেখবেন, আপনি যদি চাইলে কোডের স্টাইল চেঞ্জ করতে চান সেটাও পারবেন। হ্যাঁ, তো আমরা আমাদের কোড আসলে এসিআই 31808টাকেই সাজেস্ট করতেছে, এটা দেখলাম একবার। এখন দেখেন মজার জিনিস, ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন, সিলেক্ট ডিজাইন কম্বিনেশন। দেখেন আমরা যে লোড কম্বিনেশন গুলো নিজের হাতে তৈরি করছি সবটাই কিন্তু বাম পাশে আছে। বাম পাশে থাকার অর্থ হচ্ছে লিস্ট অফ কম্বিনেশন, অর্থাৎ আপনার স্ট্রাকচারে এই কম্বিনেশন গুলো আছে, বাট ডিজাইন কম্বিনেশনে জিরো। এই অবস্থা মানে কেউ নাই। এই অবস্থায় যদি আপনি ডিজাইন করেন তাহলে 100% কনফার্ম হচ্ছে এটা আসলে কোনো ডিজাইনই হয়নি। আমাদের কি করতে হবে, এই সবগুলো লোড কম্বিনেশনকে ডানে শিফট করে দিতে হবে। কিন্তু যদি আমরা ইট্যাবস এর ডিফল্ট কম্বিনেশন যেটা প্রথমে দেখাইছি সেটা ধরে কাজ করতাম, তাহলে এই জায়গায় আপনার হাত না দিলেও চলতো। সে অটোমেটিক্যালি কনক্রিটের গুলোকে ডান পাশে রাখবে, বাকিগুলোকে বাম পাশে রাখবে। তো যেহেতু আমরা ম্যানুয়ালি ডিফাইন করছি, আমরা যেন অবশ্যই অবশ্যই এই লোড কম্বিনেশন গুলোকে ডানে নিয়ে আসি। আর কোন লোড কম্বিনেশন আপনি বাদ দিতে চাইলে সেটাকে এখানে লেফট অ্যারোতে ক্লিক করে এটা বাম পাশে নিয়ে আসবেন। আমি বুঝাইতে পারছি আশা করি, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গায় যদি মিস্টেক করেন, এই পর্যন্ত যত সঠিক কাজ করছেন সব নাই হয়ে গেল। আচ্ছা, সিমিলারলি আমি যদি ডিজাইনে যাই, শেয়ার ওয়াল ডিজাইনে যাই, এখান থেকে সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, দেখেন এগুলো সব বামে আছে। এগুলো আপনাকে সবগুলোকে ডানে নিয়ে যাইতে হবে। বাট আবার বলতেছি, ইট্যাবস এর ডিফল্ট কম্বিনেশন ধরে করলে ইট্যাবস এই কাজটা নিজ দায়িত্বে করে নিবে। এবার আসেন ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন চেকে একটু যাই, কয়শো মেম্বার ফিল করে সেটা শুধু আজকে দেখে চাইরা দিব। দেন আগামী ক্লাসে আমরা এটা সলভ করবো। আগে দেখি যে কয়শো মেম্বার ফেল করে। 200-400 মেম্বার, 200-300 মেম্বার তো ফেল করবেই, করা উচিত। এবং এগুলো মোস্ট অফ দ্য কেসে বিম ফেল করবে, কিছু কলামও ফেল করে। এখানে আমরা কিছু কলামের জায়গায় কিছু শেয়ার ওয়ালও নেক্সট ক্লাস ইনপুট দিব।
আচ্ছা ডিজাইন হয়েছে, এবার আমরা ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন ভেরিফাই অল মেম্বার পাস। ও বাবা, 512টা কনক্রিট ফ্রেম কি করছে, ফেল করছে। তো আমরা যদি আমরা এগুলো একসাথে সিলেক্ট করতে চাই, এখানে বলতেছে 532টা 12টা মেম্বার ফেল করতেছে। আমরা কি তাদেরকে সিলেক্ট করতে চাই কিনা, আমরা ইয়েস দিব। আমরা শো সিলেক্টেড অবজেক্টস দিতে পারি, অর্থাৎ যেই মেম্বার গুলো শুধু ফেল করছে এদেরকে দেখতে চাচ্ছি। প্ল্যানের দিকে যাই, প্ল্যান আমরা স্টোরি 1 থেকে শুরু করি, দেখি আগে কয়টা কলাম ফেল করছে। দেখেন হিউজ পরিমাণে কলাম ফেল করছে। রেড মানে হচ্ছে ফেল, এটা বিমের জন্য হোক আর কলামের জন্য হোক। বাট যদি ম্যাজেন্টা কালার দেখেন, ওটা কিন্তু ফেল না। কলাম যদি পাস করে সেটা ম্যাজেন্টা কালারই দেখাবে। আমি দেখাচ্ছি। ও বাবা, হিউজ ঘটনা ঘটে গেছে। তাহলে এগুলো আমরা কলামের এই যেমন এই কলাম গুলো পাস করছে, এটা আপনার এই যে এটা কি ম্যাজেন্টা কালার, এটা পাস করছে। হ্যাঁ, আচ্ছা। দেন হচ্ছে বিম তো ফেল করতেছে, দেখতেছেনি। এই যে এটার মাউসের রাইট বাটনে ক্লিক যদি করি, এখানে দেখেন বলতেছে বিম, এটা হচ্ছে আসলে OS45। OS45 মানে হচ্ছে কি, এটা শেয়ার স্টিল এবং টরশনাল স্টিলের কম্বিনেশনে ফেল করছে। এটা আমরা আগামী দিন আলোচনা করবো, সমস্যা নাই। জাস্ট দেখাচ্ছি যে কোন কোন হিউজ পরিমাণ মেম্বার ফেল করতেছে। এখানে প্রত্যেকটা মেম্বারকে আমাদের কি করতে হবে, পাস করাইতে হবে। এটা আমরা আগামী দিনের ক্লাসে দেখবো আর কি। হ্যাঁ, সো আজকে যতটুকু দেখাইলাম এইটুকু পর্যন্ত প্র্যাকটিস করে ফেলার চেষ্টা করেন, এই আর কি।